বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরিয়ানা কলেজে আয়োজিত অ্যাকাউন্টিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা অ্যাক্টিভিটি বেস কস্টিং বা কার্যভিত্তিক কস্টিং নিয়ে কথা বলবো। প্রথমে আমরা জানবো যে এটা আসলে একটা অ্যাক্টিভিটি বেস কস্টিংটা কি। সেটা হচ্ছে যে অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে যদি আমরা কি করি, এই ওভারহেডগুলো প্রয়োগ করি এবং কস্টিংটা বের করি, সেটি হচ্ছে কি অ্যাক্টিভিটি বেস কস্টিং। সেখানে কস্ট অবজেক্টিভ থাকবে বা কাজ থাকবে, আর কাজের জন্য যে ব্যয় আছে কস্ট অফ অবজেক্টিভ আছে। কস্ট অফ অবজেক্টিভে যে ব্যয় বন্টনটা হবে সেটা প্রোডাক্ট, সার্ভিস এবং আদারের মধ্যে যে বন্টনটা, এটাই হচ্ছে কি অ্যাক্টিভিটি বেস কস্টিং। আর অ্যাক্টিভিটি বেস কস্টিংয়ের জন্য আমাদের পরিশোষণ ব্যয় যেটা আছে বা অ্যাবজর্পশন কস্টিং যেটা আছে, এটা হলো একটা বিকল্প পদ্ধতি। তার বিকল্প এটা যে আধুনিক উৎপাদন প্রক্রিয়ায় ব্যয়ভিত্তিক যাবতীয় সমস্যার সমাধান করে। কার্যভিত্তিক ব্যয় হিসাবে কার্যের ভাগ বা বিবেক অনুযায়ী ব্যয় নির্ধারণ করা হয় বিধায় বিভাগসমূহের মধ্যে কী থাকে, একটা আন্তঃপ্রতিযোগিতা থাকে। অন্যদিকে কোনো বিভাগ কী পরিমাণ ব্যয়ের মাধ্যমে মুনাফা অর্জন করছে সেটাও কিন্তু এখানে কী করা যায়, জানা যায়। এবং এবিসি কস্টিং সঠিকভাবে ব্যয় নিরূপণ বা নির্ধারণের সূক্ষ্ম জটিল উৎপাদনশীল ব্যবস্থাপনাকে ম্যানেজারকে কিন্তু অনেক সাহায্য করে আর কি জানে। পূর্বে যেটা ছোট ব্যবসার ক্ষেত্রে পরিশোষণ বা অ্যাবজর্পশন কস্টিং ব্যবহার করা হতো, এখন সেটা কিন্তু কি অ্যাক্টিভিটিজ কস্টিংটাই বেশি ব্যবহার করা হয়। এখানে কিছু মৌলিক আইডিয়া রাখতে হবে। তার মধ্যে অ্যাক্টিভিটি হচ্ছে কি, অ্যাক্টিভিটি হলো একটা ইভেন্ট বা ঘটনা যা ওভারহেড রিসোর্স ভোগ করে। আর একটা হচ্ছে অ্যাক্টিভিটি কস্টপুল। অ্যাক্টিভিটি কস্টপুল হলো প্রতিটি অ্যাক্টিভিটির জন্য গঠিত যে খরচ আছে সেটাকে অ্যাকুমুলেট করা। আর অ্যাক্টিভিটি মেজার করার জন্য দুই রঙের মেজার আছে, একটা হচ্ছে ট্রানজ্যাকশন ড্রাইভার। এক্ষেত্রে অ্যাক্টিভিটি মেজার সংখ্যায় প্রকাশ করা হয়, যেমন 400 গ্রাহক, 500 গ্রাহক। আর এটা হচ্ছে ডিউরেশন ড্রাইভার, এখানে অ্যাক্টিভিটি মেজার করা সময়ে প্রকাশ করা হয়, যেমন 200 প্রত্যক্ষ মজুরি ঘন্টা, 300 প্রত্যক্ষ মজুরি ঘন্টা ইত্যাদি। আর ব্যয় উদ্দেশ্য যেটা, ব্যয় উদ্দেশ্য হলো যে কোনো কিছু যার জন্য কস্ট, খরচ বা ব্যয় পরিমাপ করা হয়। আর কস্ট অ্যালোকেশন হচ্ছে পরোক্ষ খরচসমূহকে ব্যয়ের উপাদান ভাগ করে দেওয়ার কাজকেই কস্ট বন্টন বা কস্ট অ্যালোকেশন বলে। আর ব্যয় বন্টনের যে ভিত্তি আছে সেই ভিত্তিগুলো আছে মজুরি ঘন্টা, মেশিন ঘন্টা ইত্যাদি আর কি। তাহলে এখানে আমাদের যেটা বুঝতেই পারলাম যে এটা মূলত কী, যে প্রযুক্তিগত ব্যবস্থা তথা এবিসি ব্যয় পদ্ধতি হলো উন্নত হয়েছিল যখন প্রতিষ্ঠানে যখন বড় আকারের প্রোডাকশনে যায় তখন এটা লাগে আর কি। তবে সাপোর্ট অ্যাক্টিভিটিসের জন্য এটা প্রয়োজন হয়। আর এবিসি পদ্ধতির অনেকগুলো যে সুবিধা আছে সেই সুবিধাগুলো আমরা জানব। প্রথম হচ্ছে পণ্যের মাত্রার বিস্মিতকরণ, পণ্যের চক্রের জীবন সীমিতকরণ। অধিকতর জটিল উৎপাদন প্রক্রিয়ার সাথে উৎপাদন জটিলভাবে বৃদ্ধি পাইছে এবং এটা মোকাবেলার জন্য এবিসি পদ্ধতি ভালো। আর অধিক প্রতিযোগী পরিবেশে পণ্য মুনাফার যোগ্যতা বাস্তবসম্মতভাবে মূল্যায়ন করতে এটা লাগে। আর আধুনিক পদ্ধতিতে কিছু অশিল্প ফ্লোর কার্যক্রম, যেমন পণ্য গঠন, গুণগত মান নিয়ন্ত্রণ, উৎপাদন পরিকল্পনা, ভোক্তা সেবা ইত্যাদির জন্য এই এবিসি কস্টিং প্রয়োজন হয়। আর এবিসি ব্যয়টার সমস্তই হচ্ছে ওভারহেডের সাথে সম্পর্কিত, তাই উহা প্রথাগত ফ্যাক্টরি ফ্লোরের বাইরে গিয়ে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানকে বিবেচনা করতে হয়। তবে আর কিছু লিমিটেশন আছে, যেমন এবিসি সিস্টেম বাস্তবায়নের জন্য অনেক রিসোর্স লাগে, যেমন দক্ষ জনশক্তি, প্রযুক্তি লাগে, যা সবসময় প্রতিষ্ঠানে থাকে না। আর এবিসি সিস্টেম বাস্তবায়ন করা অনেক সময় ব্যয় ও সময় সাপেক্ষ, কারণ এখানে প্রতিটা অ্যাক্টিভিটিসকে মেজার করা হয়। অনেক সময় দেখা যায় এবিসি সিস্টেম বাস্তবায়নের ফলে প্রতিষ্ঠানের মুনাফা যে খরচ বেশি হয়ে গেছে, আর এখানে কর্মীরাও কিন্তু অত একটা আগ্রহী থাকে না, আর ভুল ব্যাখ্যা করার সুযোগ থাকে। আর এবিসি সিস্টেমটা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালকে কিন্তু এটা ফলো করে না, এটা একটা বড় সীমাবদ্ধতা। এখন তোমার ওভারহেড কস্টিংয়ের জন্য একটি মাত্র ব্যয় চলকের উপর যদি ব্যয়গুলো ডিপেন্ড করতে হয় তাহলে অনেক সমস্যা হয়। এই বর্তমানে উপরি ব্যয় অনেক বেশি হয়, একটি মাত্র চলক অনুযায়ী সেগুলো বন্টন করলে এটা ওভার কস্টিং ও আন্ডার কস্টিং হয় আর কি, সেটা কিন্তু এখানে দূর হয় আর কি। আর সনাতন পদ্ধতিতে আমাদের
উৎপাদন ব্যয় চিহ্নিত করতে হইতো, প্রত্যক্ষ খরচ চিহ্নিত করতে হইতো, উপরি ব্যয়ের বন্টন করতে হইতো, পরোক্ষ খরচ বন্টন করতে হইতো, ব্যয় বন্টনের হার নির্ণয় করতে হইতো, আর প্রতিটি পণ্যের জন্য উপরি ব্যয় নির্ণয় করতে হইতো। আর এইভাবেই আমরা পণ্যের ব্যয় আমরা কী করতাম, নির্ণয় করতাম আর কি। আর এখানে অ্যাক্টিভিটি বেস কস্টিংয়ের জন্য যেটা, সেখানে আগে প্রথমে কী করতে হয়, কার্যসময়ের কার্য ব্যয় পুল এবং কার্য পদ্ধতির সংজ্ঞা দিতে হয়। অর্থাৎ অ্যাক্টিভিটিস কস্ট পুল এবং অ্যাক্টিভিটিস মেজার, এই তিনটাকে আগে কী করতে হয়, আগে ডিফাইন করতে হয়। সেটা হচ্ছে তারপরে কার্য ব্যয় পুলে উপরি ব্যয়টাকে বন্টন করতে হয়। যেমন আমরা প্রথমে একটা মনে করি যে জেন লিমিটেডের অ্যানুয়াল ওভারহেড কস্ট হচ্ছে 18,10,000 টাকা। এখন এখানে প্রোডাকশন ডিপার্টমেন্টে যাবে ইনডাইরেক্ট ওয়েজেস, ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি, ইউটিলিটিস ফ্যাক্টরি, লিজ অফ বিল্ডিং প্রপার্টি, এভাবে 10 লক্ষ টাকা যাবে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যাবে স্যালারি অ্যান্ড ওয়েজেস 40,000, ডেপ্রিসিয়েশন অফিস 50,000, আর লিজ বিল্ডিং অফিস হচ্ছে 60,000। এবার 5,10,000, 4 লক্ষ টাকা স্যালারি যাবে। আর সেলস ডিপার্টমেন্টে যাবে সেল অ্যান্ড ওয়েজেস 2,50,000, আর সেলিং এক্সপেন্স যাবে 50,000। এইভাবে 18,10,000 টাকার একটা কি অ্যানুয়াল ওভারহেড যে কস্ট, সেটা কী করা হয়েছে, বন্টন করা হয়েছে। এখন এটা যদি আমরা কস্ট পুলে করি আর কি, কস্ট পুলে করলে যে কোন জায়গায় কতটা যাবে সেটা কিন্তু কী করতে হলে ভাগ করতে হবে। যেমন আমরা প্রোডাকশন ডিপার্টমেন্টে যদি আসি, ইনডাইরেক্ট ওয়েজেসটা কাস্টমার অর্ডারে যাবে 25%, প্রোডাক্ট ডিজাইনে 40%, অর্ডার সাইজে যাবে 20%, এবং কাস্টমার রিলেশনে যাবে 10%, আদারে যাবে 5%। এইভাবে কিন্তু টাকাটা কী হয়ে গেল, ভাগ করা হয়ে গেল, টোটাল 100%। ডেপ্রিসিয়েশনও ঠিক এরকম, যে আমরা যদি কাস্টমার অর্ডারে যাবে 20%, প্রোডাকশন ডিজাইনে 0%, অর্ডার সাইজে 60%, কাস্টমার রিলেশনে 0%, আদারে 20%, এবার 100%। ইউটিলিটিসটাও যাবে কাস্টমার অর্ডারে যাবে 0%, প্রোডাক্ট ডিজাইনে 10%, অর্ডার সাইজে 50%, কাস্টমার রিলেশনে 0%, আদারে যাবে 40%, এভাবে 100%। লিজ বিল্ডিংও যাবে কাস্টমার অর্ডারে 0, প্রোডাক্ট ডিজাইনে 0, অর্ডার সাইজে 0, কাস্টমার রিলেশনে 0, আদারে হচ্ছে যে 0, আদারে তাহলে 100%, টোটালটা 100% হলো আর কি। আর অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা স্যালারি অ্যান্ড ওয়েজেসটা, এটা কাস্টমার ডিজাইনে 15%, প্রোডাক্ট ডিজাইনে 5%, অর্ডার সাইজে 10%, কাস্টমার রিলেশনে 30%, আদারে 40%, এবার 100%। ডেপ্রিসিয়েশনটা এখানে যেটা যাবে কাস্টমার অর্ডারে যে 30%, প্রোডাক্ট ডিজাইনে 0%, অর্ডার সাইজে 0%, কাস্টমার রিলেশনে 25%, আদারে 45%, এভাবে 100%। ঠিক লিজ বিল্ডিংও যে কাস্টমার অর্ডারে 0, প্রোডাক্ট ডিজাইনে 0, অর্ডার সাইজে 0, আর কাস্টমার রিলেশনে 0, আর আদারে হচ্ছে 100%, এইভাবে 100% হইল আর। আর সেলস ডিপার্টমেন্টেও আমরা স্যালারিজ অ্যান্ড ওয়েজেসে কাস্টমারে 22%, প্রোডাক্ট ডিজাইনে 4%, অর্ডার সাইজে 0, কাস্টমার রিলেশনে 60%, আর আদারে বাকি পার্সেন্ট, এভাবে 100%। আর সেলিং এক্সপেন্সে কাস্টমার অর্ডারে 10%, কাস্টমার রিলেশনে 70%, আর আদারে 20%, এইভাবে 100% হয়েছে। তাহলে এটা হলো আমার কস্ট পুল। তো এখন আমরা যদি এটাকে আমরা কী করি, এটাকে টাকায় কনভার্ট করি, টাকায় কনভার্ট করলে দেখা যাবে যে টোটাল যে টাকাটা 18,10,000 টাকা, এটা আমি কস্ট পুলে কী করতে পারবো, বন্টন করতে পারবো। তারপরে আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে কার্যভিত্তিক হারও কিন্তু আমি এখানে ক্যালকুলেশন করতে পারবো, যে কোন কাজে কতটুক ব্যয় হয়েছে। তারপরে অ্যাসাইন ওভারহেড কস্ট অবজেক্টিভও সেটাও আমি কী করতে পারবো, টোটালটাই পারতে পারবো, যে অ্যাক্টিভিটি রেট কত, অ্যাক্টিভিটি কত, এবিসি কস্ট কত। তারপরে আমরা ক্রেতার ওপর যে সেকেন্ড স্টেজে আমরা কী করতে পারি, যে ওভারহেড যে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট পি, প্রোডাক্ট কিউ, টোটাল দিয়ে আমরা কিন্তু কী করতে পারি, এটাকে ওভারহেডটাকে বন্টন করতে পারি। তারপরে ব্যবস্থাপনার জন্য আমরা রিপোর্টও বানাইতে পারি, সেখানে সেলস, ডিরেক্ট এক্সপেন্স, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট ওয়েজেস, তারপরে শিপিং কস্ট, এই দিয়ে আমরা কী করতে পারি, এই ব্যয়টাকে দেখায় এটাকে ইনকাম স্টেটমেন্টও কী করতে পারি, যে সেলস থেকে সব এক্সপেন্স বাদ দিয়ে
যা হয় সেটা আমরা নেট ইনকামটাকে এখানে আমরা কী করতে পারি, শো করতে পারি, যেটা আসলে ওই অ্যাবজর্পশন কস্টিংয়ে সম্ভব ছিল না আর কি। তাহলে এই যে এইভাবে কী করতে হবে, যে ট্র্যাডিশনাল কস্টিংয়েতে এটা কিন্তু অনেক সুবিধা বেশি ভোগ করে আর কি। কস্ট পুল দিয়ে, কস্ট ড্রাইভার দিয়ে এইভাবে তোমার কী করতে হবে, কস্টগুলোকে ভাগ করে নিলে, অ্যাক্টিভিটির জন্য যে ভাগ করে নিলে এটা কি হবে, যে সব কিছুই তোমার তৈরি করতে পারবা। সেখানে তোমার যদি কী হয়, যদি এটা এমন হয় যে তোমাকে বাজেটের ইনফরমেশন লাগুক, ইনকাম সামারি লাগুক, যাই লাগুক, কস্ট শিট লাগুক, মানে সব কিছুই কী করা যাবে, এটা করা যাবে। তাহলে এইভাবে ট্র্যাডিশনাল কস্টিংয়ের চেয়ে এটা কী করছে, ওটা অনেক বেশি সুবিধা আমাদের প্রদান করে। এবং এক এক মানে তিনটা জিনিস করে নিলে, তুমি যদি এটা হারটাকে জানা থাকে, সেটা কস্ট পুল এবং কস্ট ড্রাইভার অ্যাক্টিভিটি মেজার করে ওইভাবে দিয়ে দিলে কী হবে, মানে অর্থাৎ মূল ব্যাপারটি হচ্ছে যে এখানে তোমার ওভারহেডের বন্টনটা সঠিক হবে এবং কোন কোন ওভারহেডটা কোন জায়গায় যাচ্ছে এবং কোন ইউনিটের লাভ লোকসান কী, ফলাফল কী, এটা কিন্তু তুমি কী করতে পারবা, এটা মেজার করতে পারবা। তাহলে এইভাবে আমার অ্যাক্টিভিটি বেস কস্টিংয়ের অঙ্ক কী করতে হবে। এই ছিল আজকের আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।